নমস্কার, শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা আধুনিক ইতিহাসের প্রশ্ন আলোচনা করছিলাম। গত ক্লাসে 15টা পর্যন্ত প্রশ্ন আলোচনা হয়েছিল। আজকে তারপর থেকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। চলো পরের কোশ্চেন, মানে 16 দাগ থেকে বলছে, কমিনটার্ন এর সদস্যপদ লাভকারী প্রথম ভারতীয় কে ছিলেন? দেখো কমিনটার্ন কি, এটা প্রথম প্রশ্ন। কমিনটার্ন হচ্ছে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, এই কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যেটা 1919 সালে লেনিন রাশিয়াতে স্থাপন করে, যার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কমিউনিজমের প্রচার প্রসার করা এবং পৃথিবীতে যত কমিউনিস্ট দল আছে তাদের মধ্যে সংযোগ সাধন করা এবং তাদের বিভিন্ন বার্তা প্রদান করা। তো এই দলে, এই কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যে সংস্থা বা দল, এই দলে প্রথম ভারতীয় কে হন? এম এন রয়। উত্তর হচ্ছে খ, এম এন রয়। এই এম এন রায়ের পুরো নাম কি? এম এন রায়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্র নাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। এই মানবেন্দ্রনাথ রায় ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট দল স্থাপন করেন। কত সালে? 1925 সালে 26শে ডিসেম্বর। কোথায় করে প্রথম কমিউনিস্ট দল, ভারতীয় কমিউনিস্ট দল? ভারতীয় কমিউনিস্ট দল কোথায় করে? উজবেকিস্তানের তাসখন্দ। উজবেকিস্তানের, এটা দন্তেশ্ব হবে, তাসখন্দ। হ্যাঁ, উজবেকিস্তানের তাসখন্দ। তাহলে আমরা কি জানলাম? কমিনটার্ন একটা কি জিনিস? একটা সংস্থা, যেটা কে তৈরি করে? 1919 সালে লেনিন। এর উদ্দেশ্য কি ছিল? বিশ্বব্যাপী কমিউনিজমের প্রচার প্রসার এবং কমিউনিস্ট দলগুলোর মধ্যে সংযোগ স্থাপন। এই দলের প্রথম ভারতীয় সদস্যপদ লাভ করে প্রথম ভারতীয় কে ছিলেন? এম এন রয়। এম এন রয়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। ভারতীয় কমিউনিস্ট দল, এটা এম এন রয় প্রতিষ্ঠা করেন। কত সালে? 1925 সালে 26শে ডিসেম্বর। কোথায় করেন? উজবেকিস্তানের তাসখন্দে। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914
14 সালে, 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সালে, 1939 সালে 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বর, ওকে, 1939 সালে 1 সেপ্টেম্বর। এবং শেষ হয় কত সালে আমরা জানি? শেষ শুরুটা তো বুঝলাম, শেষ হয় 1945 সালে, 1945 সালে শেষ হয়। ঘটনাটা কি ছিল? শেষ ঘটনা ছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি। এটা হয়েছিল 6 আগস্ট, 6 এটা হয়েছিল 9 আগস্ট। ঠিক আছে। হিরোশিমা এবং নাগাসাকিতে কি হয়েছিল? পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক বোম, পারমাণবিক বোমের প্রথম বিস্ফোরণ ঘটেছিল এখানে। প্রথম বলতে মানে পরীক্ষামূলক না, হিংসাত্মকভাবে এখানেই প্রথম ফেলানো হয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকি। এটাতে যে বোমটাকে ফেলা হয়েছিল তার নাম কি ছিল? লিটল বয়। লিটল বয়। আর এখানে নাগাসাকিতে যেটা হয়েছিল এটার নাম ছিল ফ্যাট ম্যান। ঠিক আছে, এই ছিল দৃশ্য। আর এই যে 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা হয়, 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়, এর একদম প্রত্যক্ষ কারণ কি ছিল? জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ। ঠিক আছে, জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ। চলো তাহলে পরেরটা করি। দেখো, এরকম বিস্তারিত যদি করা হয় তাহলে লাভ কি আছে জানো? বিস্তারিত করলে তোমরা ভুলবে না। আর শুধুমাত্র যদি একটা প্রশ্নের উত্তর করে চলে যাওয়া হয় তাহলে হয়তো 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন ভুলেও যেতে পারো। আর এখানে 10টা প্রশ্নের মধ্যে অন্তত পক্ষে 8টা 9টা মনে থাকবেই থাকবে। ভুললে একটা ভুলবে, কিন্তু ভোলার চান্স খুব কম। পরের কোশ্চেন চলো। ক্রিপস মিশন, হ্যাঁ, ক্রিপস মিশন। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? ক্রিপস মিশন এটা কেন ভারতে এসেছিল জানো? আগে সালটা পরে বলি, আগে এটা বলি। ক্রিপস মিশন স্যার এটা কেন ভারতে এসেছিল? এটা ভারতে এসেছিল ভারতকে একটা পূর্ণাঙ্গ, ভারতকে একটা পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দেওয়ার উদ্দেশ্যে এবং ভারতে এসেছিল, এবং গণপরিষদ গঠনের জন্য, এবং ভারতে যাতে গণপরিষদ গঠন করা যায় বা কিভাবে গঠন করা যাবে তার জন্য একটা ওরা সার্ভে করতে এসেছিল। ওরা বলতে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের অধীনে একটা মিশন এসেছিল। এই মিশন কবে এসেছিল? এই মিশন এসেছিল 1942 সালে, 1942 সালে মার্চ মাসে। 1942 সালে মার্চ মাসে এটা এসেছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। ভাইকাম সত্যাগ্রহ। পরের কোশ্চেন হচ্ছে ভাইকাম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে কেরলে। ভাইকাম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়? কেরলে। কেরলের
কোট্টায়াম জেলা, মনে রাখবে। কেরলের কোট্টায়াম জেলাতে ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। পরের কোশ্চেন, লবণ সত্যাগ্রহ। লবণ সত্যাগ্রহটা তোমরা অনেকে জানো, আর একবার আমরা জানি। কত সালে হয়েছিল? 1930 সালে। 1930 সালে মার্চ থেকে এপ্রিল, মার্চ থেকে এপ্রিল মাসে এটা হয়েছিল। দেখো এখানে একটুখানি শুনে নাও, এই লবণ সত্যাগ্রহ বিষয়টা কি, লবণ সত্যাগ্রহ বিষয়টা কি এটা একটু জানবে। দেখো লবণ তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য, যেটা প্রত্যেকের বাড়িতে এবং প্রত্যেকের জীবনে সবসময় আমরা ব্যবহার করে থাকি, রান্না বান্না, খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজে। তো ব্রিটিশ শাসনের অধীনে তখন এই লবণের এই উচ্চমানের ব্যবহার এবং উচ্চ চাহিদার জন্য ব্রিটিশ সরকার কি করলো, লবণ তৈরিতে নিষেধাজ্ঞা জারি করলো, যে কোনো ভারতীয়রা লবণ তৈরি করতে পারবে না। দেখো গুজরাট থেকে শুরু করে যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে যেখান থেকে লবণ উৎপাদন হয়, সেই সব জায়গায় কি হলো, লবণ ভারতীয়রা উৎপাদন করতে পারবে না, ব্রিটিশ কোম্পানি বা ইংরেজরা উৎপাদন করবে। তো এটা একটা খুব সমস্যা হলো। এই সময় কি হলো, গান্ধীজি 1930 সালে মার্চ মাসে সবরমতী, গুজরাটের সবরমতী আশ্রম, থেকে ডান্ডি পর্যন্ত টোটাল 385 কিমি, 5, 3 ভেবো না কেউ, 385 কিমি পথ পায়ে হেঁটে, 385 কিমি পথ পায়ে হেঁটে সবরমতী আশ্রম থেকে ডান্ডি, একদম উপকূলবর্তী একটা অঞ্চল, সেখানে যায়। সেখানে গিয়ে কত তারিখে যায়? 1930 সালে 6 এপ্রিল। এই তারিখে গিয়ে ওখানে ওই ডান্ডিতে গিয়ে উনি লবণ আইন যে ছিল সেই লবণ আইন ভঙ্গ করে নিজে লবণ তৈরি করে, এবং সেই ঘটনাটা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। ঠিক আছে? এবং এই আইনের তৈরি করার মাধ্যমে, লবণ তৈরি করার মাধ্যমে উনি কি করে, আইন অমান্য আন্দোলনের সূচনা করে। আইন অমান্য আন্দোলনের সূচনা করে। আইন অমান্য আন্দোলনের সূচনা করে। তাহলে হলো, বোঝা গেল আশা করি। কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কেমন? আর আজকে ক্লাসের পরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা গ্রুপ করা হয়েছে তোমাদের জন্য এই চ্যানেলের নাম অনুসারে, সেই গ্রুপের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এবং গ্রুপের একটা লিঙ্কও দিয়ে দেবো। ওকে, পরের কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলে? ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলে? ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। এবং দেখো এর মধ্যে প্রত্যেকটা নাম তোমাদের চেনা আছে, প্রতিটা নাম। ওই জন্য আমি এইসব আলোচনা করছি না, পরবর্তীকালে বিভিন্ন সময় আলোচনা হবে। যেটা আলোচনা করব, এখানে যদি বলা হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী, জননী
তাহলে উত্তরটা লিখবে, তোমরা সবাই জানো মাদাম ভিকাজি কামা, যাকে আমরা মাদাম কামাও বলে থাকি। ঠিক আছে, ইনি কি করেছিলেন, ইনি 1907 সালে জার্মানিতে একটা বৈঠকে, সেখানে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্থাপন করে, মানে ওড়ায় বা প্রদর্শন করে, এবং ওখানে ভারতীয় এই আন্দোলনের, ভারতীয় যে স্বাধীনতা আন্দোলনের যে বিষয়টা, সেটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে। এছাড়া দেখো অনেক জায়গায় তুমি এই জননী বা ভারতীয় জননী, এখানে মহাত্মা গান্ধী মাতঙ্গিনী হাজরার নামও পেতে পারো। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরার নামও পেতে পারো, কারণ এই যেটা হয়েছিল, এটা হয়েছিল ভারতের বাইরে। হ্যাঁ, ভারতের বাইরে, এবং ভারতের ভেতরে মাতঙ্গিনী হাজরা, যার নাম ছিল গান্ধীবুড়ি, বুড়ি বান্ডা হয়েছিল বুড়ি, যার নাম ছিল গান্ধীবুড়ি, ইনিও কিন্তু খুব মানে স্বাধীনতা সংগ্রামের জন্য খুব বড় আন্দোলন করেছিল এই আমাদের মেদিনীপুরের তমলুকে। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন যাই। বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য কি ছিল? খুব ভালো একটা কোশ্চেন, এবং অনেক অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা, এই বঙ্গভঙ্গ থেকে বিভিন্ন কোশ্চেন এসছে। ঠিক আছে, তো দেখো বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্যটা কি ছিল আগে দেখো। বঙ্গভঙ্গ কি? বাংলাকে দুই ভাগ করা। তৎকালীন ব্রিটিশ ভারতে যত রাজনৈতিক আন্দোলনের সূচনা হতো, তার প্রায় 70% বাংলা থেকে শুরু হতো। এই জন্য ব্রিটিশ সাম্রাজ্য ভাবলো যে এই আন্দোলনগুলোর রুখতে গেলে বাংলাকে দুর্বল করতে হবে, তার জন্য বাংলাকে ভাগ করা হলো। দেখো এখানে আছে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য। এবার বঙ্গভঙ্গ থেকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা নাও। দেখো বঙ্গভঙ্গ কে করেছিল, তখন কে করেছিল বলতে, তখন ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। দেখো আমরা ভারতীয়রা এতটাই ভালো যে যে লর্ড কার্জন বাংলাকে ভাগ করলো, তার নামে এখনো কার্জন গেট রেখেছি, তাই না? কিন্তু তার নামটা আমরা এখনো পার করতে পারিনি। যাই হোক, এটা আমাদের মানে ভালো মানসিকতার পরিচয় না নিজেদের দুর্বলতা জানি না। যাক, সেটা প্রসঙ্গ বহির্ভূত কথাবার্তা, ওটা পরেই হোক। এবার দেখো তাহলে লর্ড কার্জন কি করলো? বঙ্গভঙ্গ করলো। এই বঙ্গভঙ্গের প্রস্তাব আসলো কবে? 1905 সালে। 19 জুলাই। এই সালে কি আসলো? প্রস্তাব আসলো। প্রস্তাব, যে বঙ্গভঙ্গ করা হবে, এটা হচ্ছে প্রস্তাব আসলো। এবং বঙ্গভঙ্গ কার্যকারী হলো কবে? 1905 সালে 16 অক্টোবর। 1905 সালে 16 অক্টোবর। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, যে তারিখটা দেয়। এই তারিখটা কিন্তু খুব পরীক্ষায়, শুধু সাল যায় না। বঙ্গভঙ্গ কত তারিখে হয়েছিল? ঠিক আছে, 16 অক্টোবর কার্যকারী হয়েছিল। এটা কিন্তু কার্যকারী। এর কার্যকারী, ঠিক আছে।
ওকে, তাহলে পরের কোশ্চেন করি। রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন 1919 সালে, তারিখটা লিখে রাখো, জেনে রাখো, 18 মার্চ 1919 সালে 18 মার্চ। এইবার দেখো রাওলাট আইনের পরে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি ছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই রাওলাট আইনের প্রতিবাদে এই জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র মানুষ একটা সভা করে। সেখানে তৎকালীন জেনারেল ডায়ার, প্রশাসনিক জেনারেল ছিলেন তখন লাহোরের, উনি এসে সেখানে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করে। এই ঘটনাটা কিন্তু এই রাওলাট আইনের প্রতিবাদে হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে আগের দিন আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়েছিলাম, যে জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিল, উধম সিং। যাই হোক, পরের কোশ্চেন চলো। গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের সমাপ্তি ঘটায়? গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের সমাপ্তি ঘটায়? আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? এটা আইন অমান্য আন্দোলন কত সালে? আইন অমান্য আন্দোলনটা হয়েছিল 1930 সালে। কোন ঘটনা? সেই ডান্ডি অভিযান। ডান্ডি অভিযান, এ থেকে আইন অমান্য শুরু হলো। এবং এটা শেষ হলো কি করে? শেষটা হলো, এটা হলো শুরু, আর শেষটা হলো হচ্ছে এই গান্ধী আরউইন, শেষটা হলো এই গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে। কত সালে এটা হয়েছিল? 1931 সালে 5 মার্চ। 1931 সালে 5 মার্চ এটা শেষ হয়েছিল। দেখো এই চুক্তির ফলে এই আইন অমান্য আন্দোলনের পরে ভারতবর্ষের বহু নেতাকে ব্রিটিশ সরকার কারাবদ্ধ করে। এবং এই আন্দোলনে গান্ধী এবং তৎকালীন ভাইসরয় ছিলেন আরউইন, মহাত্মা গান্ধী এবং আরউইন চুক্তি করে এবং বিভিন্ন আইন অমান্য আন্দোলন পরিহারের জন্য বেশ কিছু শর্ত রাখা হয় ব্রিটিশ সরকারের সামনে। তার মধ্যে একটা ছিল যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সরকার কারাবদ্ধ করে রেখেছে তাদের প্রত্যেককে নিঃশর্ত মুক্তি দিতে হবে, মানে তাদের বেকসুর খালাস করতে হবে। এবং কিন্তু এইখানে যে তৎকালীন সময় ভগৎ সিং, সুখদেব আর রাজগুরু এই সময়টায় জেলে ছিলেন এবং তাদের ফাঁসির সাজা পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু তাদের মুক্তির জন্য গান্ধীজি কিছু বলেনি। এই নিয়ে ভারতবর্ষের যুব সমাজ কিন্তু তৎকালীন গান্ধীজির উপর একটু খুব রেগেছিল এবং বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন নেতাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন করি। ক্যাবিনেট মিশন। দেখো ক্যাবিনেট মিশন ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষের পরবর্তীকাল বলতে স্বাধীনতা প্রাককালে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য ছিল, ক্যাবিনেট মিশনটাকে ব্রিটিশ সরকার পাঠিয়েছিল, এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতের জন্য একটা সাংবিধানিক সভা গঠন করা। একটা সাংবিধানিক সভা গঠন করা, ভারতের জন্য একটা
সাংবিধানিক সভা গঠন করা। এই ক্যাবিনেট মিশন তিনজন সদস্য ছিলেন। এটা কত সালে ভারতে এসেছিল? এটা এসেছিল 1946 সালে ফেব্রুয়ারি মাসে। সালে ফেব্রুয়ারি মাসে এটা এসেছিল। ঠিক আছে, এটা বলতেই ক্যাবিনেট মিশন। এর তিনজন সদস্য ছিল। একজন ছিলেন এর মধ্যে সদস্য ছিলেন, এর মধ্যে এখানে আছে, উত্তরটা হচ্ছে স্টিফোর্ড ক্রিপস এই কোশ্চেনের, কারণ এখানে আর কিছু নেই, তিনজনের নাম নেই। সেই তিনজনের নামটা শোনো। একজন তো স্যার স্টিফোর্ড ক্রিপস, আরেকজন ছিলেন প্যাথিক লরেন্স। প্যাট্রিক লরেন্স। প্যাট্রিক লরেন্স প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, আরেকজন ছিল আলেকজান্ডার ভি আলেকজান্ডার। পেনটাতে একটু সমস্যা হচ্ছে। আলেকজান্ডার। ঠিক আছে, এই চারজন এসেছিলেন। ওকে, আমি একটু কাট করছি। চলো পরের কোশ্চেন করি। ভারতের সংবিধান সভা কত সালে গঠিত হয়? ভারতের সংবিধান সভা কত সালে গঠিত হয়? ভারতের সংবিধান গঠিত হয়, হ্যাঁ, উত্তরটা হচ্ছে 1946 সালের 9ই ডিসেম্বর। হ্যাঁ, 9ই ডিসেম্বর। সালের 9ই ডিসেম্বর। এই সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তৎকালীন জাতীয় কংগ্রেসের সবথেকে প্রবীণ বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। ইনি সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এবং পরবর্তীকালে এই সংবিধান সভার সভাপতি হন। পরবর্তীকালে এনার পরে পার্মানেন্ট সভাপতি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবার দেখো এই যে সংবিধান সভা গঠন হলো, এই সংবিধান সভার উদ্দেশ্য ছিল কি? ভারতবর্ষের জন্য একটা সংবিধান তৈরি করা। এই সংবিধান সভা ভারতবর্ষের পরবর্তীকালে গণপরিষদ তৈরি করে। এই সংবিধান সভা থেকে গণপরিষদ হয়। সেই গণপরিষদ
1949 সালে 26শে নভেম্বর কি করে সংবিধান তৈরি করে এই সংবিধান সবার কাছে উপস্থাপন করে। এই যে গণপরিষদ গঠিত হয়েছিল, এই গণপরিষদের সভাপতি ছিল কি আমরা সবাই জানি, কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এই সংবিধান সভা গঠন থেকে শুরু করে সংবিধান সভা এই সংবিধান এই সবার কাছে দেওয়া পর্যন্ত টোটাল সময় নিয়েছিল কত? 2 বছর 11 মাস 18 দিন টোটাল সময় নিয়েছে। 2 বছর 11 মাস 18 দিন। তবে কোশ্চেনটা কি, যে কবে গৃহীত হল? এটা কিন্তু গৃহীত হয় এই সংবিধান সভাটা, এই গণপরিষদ এই তারিখে সংবিধান গণপরিষদ 1949 সালে 26শে নভেম্বর সংবিধান বানিয়ে সংবিধান সভার কাছে দেয় এবং সংবিধান সভা এটা গ্রহণ করে। এটা হচ্ছে গৃহীত হয়। সংবিধান এটা গৃহীত হয়। এবার দেখো সংবিধান চালু হয় কবে, প্রজাতন্ত্র দিবস কবে? আমরা জানি 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি। এই তারিখ থেকে সংবিধান কার্যকারী হয়। এই তারিখ থেকে সংবিধান কার্যকারী হয়। তাহলে একটা কথা বলো, কার্যকারী হয়, গৃহীত হলো 26শে নভেম্বর, সাল। হ্যাঁ, গৃহীত হলো 49 সালে 26শে নভেম্বর, আর কার্যকরী হলো 1950 সালে 26শে জানুয়ারি। কেন এই 26শে জানুয়ারিটার এত মাহাত্ম্য? কেন 26শে জানুয়ারিটা কেন? দেখো, এর কারণ হচ্ছে 1930 সালে এই 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে জাতীয় কংগ্রেস। সেই জন্য এই দিনটাকে যাতে ভুলে যাওয়া না হয়, তার জন্য 26শে জানুয়ারি তারিখকে 26শে নভেম্বরে এই সংবিধান গৃহীত হলেও 26শে জানুয়ারিতে তাকে কার্যকারী করে। হ্যাঁ, এটা নিয়ে একদিন পরে খুব সুন্দর করে গল্প বলবো। ঠিক আছে, পরের কোশ্চেন যায়। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, আমরা সবাই জানি। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের এরপরে ভারত স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয়ে যাওয়ার পরে স্বাধীন ভারতের শেষ এবার হয়ে যাওয়ার পরে এই ভাইসরয় পদটাকে করে দিল গভর্নর জেনারেল। কি করলো? গভর্নর জেনারেল। পদটাকে করে গভর্নর জেনারেল। এই এবার বলো, স্বাধীন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, প্রথম গভর্নর জেনারেলকে স্বাধীন ভারতের প্রথম যে গভর্নর জেনারেল হচ্ছে মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন প্রথম। এবং শেষকে? শেষ হচ্ছে, এটা হচ্ছে প্রথম। শেষ তাহলে কে? শেষ হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী।
চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, শেষ। এটা তোমরা জানো। এর পরবর্তীকালে 1950 সালে 26শে জানুয়ারি যখন স্বাধীনতার পর যখন সংবিধানকে কার্যকারী করা হলো, তখন এই পদটাকে নষ্ট করে দেওয়া হলো এবং এর পরিবর্তে কি চালু হলো আমাদের রাষ্ট্রপতি। এবং প্রথম রাষ্ট্রপতি আমরা সবাই জানি কি, রাজেন্দ্র প্রসাদ। ওকে, পরের কোশ্চেন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, এনার সম্পর্কে শুনে রাখো। ভারতের স্বাধীন ভারতের ব্রিটিশ ভারতের যে যতগুলো জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তার মধ্যে সবথেকে কনিষ্ঠতম, সবথেকে কম বয়সে ইনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, কনিষ্ঠতম সভাপতি, 35 বছর বয়সে। পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি কোন দুই দেশের মধ্যে? পঞ্চশীল হচ্ছে ভারত ও চীন। কত সালে হয় পঞ্চশীল নীতি? 1958 সালে। 1958 সালে 29শে এপ্রিল। এই পঞ্চশীল নীতিতে 5টা নীতি নির্ধারণ হয়েছিল। তার মধ্যে কি কি ছিল? আঞ্চলিক অখণ্ডতা, মানে কেউ কারো অঞ্চল নিয়ে যুদ্ধ বা কেউ কারো অঞ্চলকে নিজের বলে দাবি করবে না। একে অপরের বিরুদ্ধে আগ্রাসন না করা, কেউ কাউকে আক্রমণ করবে না। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, কারো অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করবে না। সমতা এবং পারস্পরিক সুবিধা, বিভিন্ন যেমন ব্যবসা বাণিজ্য এবং বিভিন্নভাবে একে অপরকে সুবিধা করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। ঠিক আছে, এরপরেই দেখো 1958 সালে এই পঞ্চশীল নীতি হলো। আবার 1962 সালে চীন আক্রমণ করে দিল। ঠিক আছে, যাক, চীনের কোনো বিশ্বাস নেই, যেমন চীনের জিনিসেরও কোনো গ্যারান্টি নেই, চীনের নিজেরও কোনো বিশ্বাস নেই। ওকে, চলো পরবর্তী অঙ্ক, প্রশ্নটা দেখি। বানডুং সম্মেলন। বানডুং সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? দেখো, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুটো দলে ভাগ হয়ে গেল। পৃথিবী বলতে পৃথিবীর দেশগুলো, একটা হচ্ছে আমেরিকার সঙ্গে, একটা হচ্ছে রাশিয়ার সঙ্গে। এরপর থেকে কি হলো? ঠান্ডা লড়াই শুরু হলো। এই সময় ভারতবর্ষ এবং বেশ কিছু সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ যারা বলল যে আমরা না আমেরিকার সঙ্গে যুক্ত হব না রাশিয়ার সঙ্গে যুক্ত হব, এই নিয়ে একটা সম্মেলন করলো। সেটাই হচ্ছে বানডুং সম্মেলন। কত সাল? 1955 সাল, 18 থেকে 24শে এপ্রিল। থেকে 24শে এপ্রিল। এই সম্মেলনে টোটাল 29টা দেশ অংশ নিয়েছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ঠিক আছে, পরের কোশ্চেন। গোয়া কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? গোয়া কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? দেখো, উত্তরটা হচ্ছে 1961 সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। কত? 1961 সালে 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর। উনিশশো 1961 সালে 22শে এই তারিখে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হলো। কিন্তু তখনও পর্যন্ত, আজকে আমরা বলি ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। কিন্তু তখনও পর্যন্ত গোয়া কিন্তু ভারতের রাজ্য হিসাবে সম্মান পায়নি। সেটা সম্মান কত সালে পায়? 1971 সালে এই সম্মান পায়। 1971 সালে 30শে মে। ঠিক আছে, 1971 সালে 30শে মে এই সম্মান পায় কিসের? পূর্ণ রাজ্যের।
এবার বললো গোয়া কারা দখল করেছিল, মানে কাদের উপনিবেশ ছিল? এটা ছিল পর্তুগিজদের। এটা ছিল, আজকেও যদি তুমি গোয়াতে যাও তাহলে বিভিন্ন পর্তুগিজ কালচারটা তুমি ওখানে পেয়ে যাবে। পর্তুগিজ, দেখো পর্তুগিজরা ভারতে সবার প্রথমে এসেছিল এবং ওরাই সবার শেষে যায়। কত সালে যায়? 1961 সালে। কেমন? পরবর্তী দেখো, সবুজ বিপ্লব। ভারতের সবুজ বিপ্লব জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, এম.এস. স্বামীনাথন। পরের কোশ্চেন, ভারতের মহাকাশ কর্মসূচি জনক কাকে বলা হয়? মহাকাশ কর্মসূচি, খুব ভালো একটা কোশ্চেন। মহাকাশ কর্মসূচি বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই কি করেন? ইনি 1962 সালে INCOSPAR তৈরি করে। হ্যাঁ, SPR তৈরি করে। এটা পরবর্তীকালে এর নাম হয় হচ্ছে ইসরো। আজকের যে ইসরো নাম হয়। এটা কত সালে হয়? এটা হয় হচ্ছে 1969 সালে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা স্পিকার। ভারতের প্রথম মহিলা স্পিকার কে? মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমার। মীরা কুমার। সালটা হচ্ছে 2009 থেকে 2014। ঠিক আছে, এই সময় উনি স্পিকার ছিলেন। স্পিকার কোথায় হয়? লোকসভার স্পিকার হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধান কতবার, সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? এ পর্যন্ত একবার সংবিধান প্রস্তাবনা সংশোধিত হয়েছে। কত সাল? 1976 সাল। কততম সংবিধান সংশোধন ছিল? 42তম সংবিধান সংশোধন ছিল। এই সময় সংবিধানের প্রস্তাবনাতে, এই প্রস্তাবনায় 3টে শব্দ নতুন যোগ করা হয়। একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে অখণ্ডতা। এই তিনটে শব্দ কি হয়? এই 42তম সংবিধানের সংশোধনেতে, 42তম সংবিধান সংশোধন এই যুক্ত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের ভোটাধিকারের বয়স। ভারতের ভোটাধিকারের বয়স কত? ভারতের ভোটার, আমরা জানি, সবাই জানি 18 বছর। কিন্তু এটা কি মূল সংবিধানে 18 বছরই ছিল? না, কিন্তু এটা কিন্তু 18 বছর ছিল না। এটা ছিল এক সময় 19 বছর। মূল সংবিধানে 21 বছর। মূল সংবিধানে কত ছিল? মূল সংবিধানে ছিল 21 বছর। সেখান থেকে 18 বছরে আনা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। কোন দেশ থেকে? কানাডা থেকে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে কি বলছি? যুক্তরাষ্ট্রে এই যে কেন্দ্র সরকার একটা আলাদা, রাজ্য সরকার একটা আলাদা, দুই সরকারের বিভিন্ন কাজ, এছাড়া কি আছে? এইটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এইটা ছাড়া কানাডা থেকে, যেমন আমরা তো জানি ভারতবর্ষের সংবিধান একটা বড় সংবিধান, যেটা বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু নেওয়া হয়েছে। তো এখানে যে 4টে দেশ আছে,
তার থেকে আমরা কিছু কিছু জানার চেষ্টা করি। ঠিক আছে, আমেরিকা থেকে তাহলে কি নেওয়া হয়েছে? আমেরিকা থেকে খুব বেশি জিনিস নেওয়া হয়, কারণ তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের মৌলিক অধিকারটা। মৌলিক অধিকার, মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার। কানাডা থেকে দেখলাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে এই যৌথ অধিবেশন, যুগ্ম তালিকা, যুগ্ম তালিকা, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন, এটা নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে খুব অনেক জিনিস নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের, সংসদীয় সরকার, ঠিক আছে, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। যাই হোক, এই রাষ্ট্রবিজ্ঞানের এই পোর্শনটা নিয়ে আমি একটা ক্লাস করব খুব শিগগিরই। পরবর্তী কোশ্চেন, ভারতের মৌলিক অধিকার কোন অংশে বর্ণিত? কোন অংশ বলতে ভারতের সংবিধানের কোন অংশে? ঠিক আছে, মৌলিক অধিকার তৃতীয় অংশে আছে। তৃতীয় অংশ বলতে তৃতীয় পার্টে আছে। কত ধারা থেকে কত ধারা বলছে? 12 থেকে 35 নম্বর ধারাতে এই মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে। এইমাত্র বললাম মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ঠিক আছে, ইউএসএ থেকে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা দেখো, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? উত্তরটা হচ্ছে 5 বছরের জন্য। পরবর্তী কোশ্চেনটা দেখো, ভারতের রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তরটা হচ্ছে 6 বছরের জন্য। কিন্তু ভালো করে ভাববে, এই রাজ্যসভা কখনো ভেঙে যায় না। 2 বছর অন্তর অন্তর এই রাজ্যসভার সদস্য চেঞ্জ হয়। কি করে চেঞ্জ হলো? এই 6 বছর হয়ে গেল কারো, তারপরে আরেকজন কেউ নির্বাচিত হন, কিন্তু এই পুরো সভাটা ভেঙে যায় না, সভাটা কন্টিনিউ থাকে। যে 6 বছর হলো পুরো সভাটা ভেঙে গেল, নতুন হলো, তা না। 6 বছর হয়ে গেলে সে চেঞ্জ হয়ে গেল, কিন্তু অন্য সদস্যরা আছে, কারণ সবাই একসঙ্গে এখানে নির্বাচিত হয়ে আসে না। যখন যার টেনিওর শেষ হয় তার পরিবর্তে আরেকজন এসে সেখানে অধিষ্ঠিত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই বাক্যটি ভারতের সংবিধানের কোথায় উল্লেখ আছে? কোথায় উল্লেখ আছে? একদম প্রস্তাবনাতে উল্লেখ আছে। ঠিক আছে, পরের কোশ্চেন, ভারতের জাতীয় জরুরি অবস্থা কতবার জারি হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত 3 বার জারি হয়েছে। একবার কত সালে? একবার হয়েছে 1962 সালে। কেন হয়েছে? তখন চীনের সাথে যুদ্ধ লাগে, তাই চীনের সাথে যুদ্ধ। চীনের সাথে যুদ্ধ। আর একবার হয়েছে 1971 সালে, এটা হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ। পাকিস্তানের সাথে যুদ্ধ। আর একটা সব থেকে এখনো পর্যন্ত যেটা কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি মানে যেটা নিয়ে সব থেকে ঝামেলা, এটা হচ্ছে অভ্যন্তরীণ 1975 সালে, যখন ইন্দিরা গান্ধী এটা জরুরি অবস্থাটা লাগিয়েছিল। ঠিক আছে, এই 3টে। পরবর্তী,
ভারতের প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়? 1951-52 সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন। পরবর্তী কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? নীতি আয়োগ। কত সালে গঠিত হয়েছে এটা? 2014 সালে। 14 সালে নীতি আয়োগটা গঠিত হয়েছে মোদী সরকার আসার পর থেকে। এবার দেখো এই দুটো আয়োগের না হয়তো কাজকর্মেরও যথেষ্ট পার্থক্য আছে। যেমন এটা হচ্ছে বটম টু আপ, মানে উন্নতি বা উন্নয়ন বা যেসব কাজকর্মগুলো হবে সেটা নিচের দিক থেকে তৃণমূল স্তর, গরিব স্তর থেকে ওপর দিকে, মানে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক হয়ে জেলা পরিষদ এসব করে করে যাবে, ঠিক আছে। আর পরিকল্পনা কমিশনটা ছিল আপ টু বটম, ওপর দিক থেকে নিচের দিকে আসবে, ওপর দিক থেকে উন্নয়ন হতে হতে নিচের দিকে আসবে, ঠিক আছে। তাছাড়া আরো অনেক পার্থক্য আছে দুটো কমিশনের মধ্যে, এটা কোনো এক সময় পার্থক্য বলে দেবো। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে সুকুমার সেন। আর বর্তমান কি আছে? এখন বর্তমান নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার। ওকে, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর। বর্তমানে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে বর্তমানে 8টি। এই 8টিতে টোটাল 25টা চুল্লি আছে, 25টি চুল্লি। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষান কন্যা। কত সাল এটা? এটা হচ্ছে 1937 সাল, ঠিক আছে, 1937 সাল। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম দূরদর্শন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? এটা হচ্ছে দিল্লিতে। কত সাল? 1959 সাল। 1959 সাল 15ই সেপ্টেম্বর। পরবর্তী কোশ্চেন, দেখো শেষ কোশ্চেনটা আছে যে ভারতের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কোনটি? ভারতের প্রথম বেসরকারি বিমান সংস্থা এইটুখানি একটু ভালো করে বুঝে নেবে। এটা টাটা এয়ারলাইন্স 1932 সালে শুরু হয়, বেসরকারিভাবেই শুরু হয়। পরবর্তীকালে এটাকে জাতীয়করণ করা হয় এবং এর নাম দেওয়া হয় এয়ার ইন্ডিয়া, ঠিক আছে। এর নাম দেওয়া হয় কি? এয়ার ইন্ডিয়া। এবং পরবর্তীকালে আবার এটাকে টাটার কাছে বিক্রি করা হয়, এই রিসেন্ট 2 বছর আগে করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, তাহলে পুরনো যদি বলা হয় বেসরকারি, টাটা এয়ারলাইন্সই করতে হবে, ঠিক আছে। এছাড়া ইন্ডিয়ান এয়ারলাইন্স কত সালে হয়? 1953 সালে। এছাড়া অন্তর্দেশীয় বিমানবন্দর 8টি বিমান নিয়ে শুরু করেছিল। আর জেট এয়ারওয়েজ এটা হচ্ছে 1993 সালে শুরু হয়, যদিও এটা 2019 সালে এটার কার্যকারিতা শেষ হয়ে গেছে, মানে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল এটা। ওকে, তাহলে 50টা কোশ্চেন হয়ে গেল, আগের দিনে 15টা আর এই বাকি কটা। পরবর্তী আবার একটা ভিডিওতে আমরা আরো কিছু কোশ্চেন আলোচনা করব। তবে আমাকে কমেন্ট করে জানানো হয়েছে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করলে ভালো হয়, তো আমি চেষ্টা করছি চ্যাপ্টার ওয়াইজ দিলে কেমন হয় বা চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর যাই হোক,
আজকে আমি বলেছিলাম গ্রুপে হোয়াটসঅ্যাপ লিংক এবং নাম্বার দেবো, সেটা আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, গুড নাইট।